হ্যালো গাইস, আমি সুমন। তোমরা আগে লক্ষ্য করেছো বা আগের ভিডিওগুলোতে দেখেছো যে টপিকটা ছিল কি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস। তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেক্সুয়াল অর্গানের স্ট্রাকচার, তার বিভিন্ন পার্টসের ফাংশন। তারপরের ভিডিওতে আমি দেখেছি কিভাবে মিলন ঘটানোর জন্য পুংরেণুগুলো স্ত্রীর গর্ভমুণ্ডে যায়, অর্থাৎ পুংগেমেটগুলো স্ত্রী দেহের কাছে যায়। তো আমি সেটাও বলে দিয়েছি যে নিজে নিজেও যেতে পারে কিংবা কারো মারফত যেতে পারে। তো চলে তো গেল, যাওয়ার পর কি হবে? যাওয়ার পর যেটা হয় সেই প্রসেসটা হচ্ছে কি নিষেক প্রক্রিয়া। অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট কিংবা পুংরেণু কিংবা স্ত্রী রেণু বা পুং নিউক্লিয়াস কিংবা স্ত্রী নিউক্লিয়াস, পুংজনন কোষ কিংবা স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় নিষেক প্রক্রিয়া। সাধারণত এই নিষেক প্রক্রিয়াটাকে বিজ্ঞানী নওয়াসিন লিলিয়াম উদ্ভিদের প্রথম লক্ষ্য করেছিলেন এবং নিষেক প্রক্রিয়াটা দুবার ঘটে। তিনি সেটা প্রথম লক্ষ্য করেছিলেন বলে দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। তো আমি টপিকটা পড়ালে বুঝতে পারবে যে কেন এটাকে দ্বিনিষেক বলা হয়। সাধারণত নিষেক একবারই ঘটে, যেটা আমরা জানি নর্মাল প্রাণীদের ক্ষেত্রে পুংকোষ বা পুংস্ত্রী, পুংজনন কোষ কিংবা পুংগ্যামেট কিংবা স্পার্ম স্ত্রী দেহের ওভাম বা ডিম্বাণুকে নিষিক্ত করে, একটা স্পার্ম একটা ডিম্বাণু। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একটু আলাদা। সাধারণত কি গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় নিষেক প্রক্রিয়া। এইবার গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দুটো পুং নিউক্লিয়াস, গর্ভাশয়ের মধ্যে একটা ডিম্বাণু এবং অপর আরেকটা নিউক্লিয়াস, পুং নিউক্লিয়াস, একটা সহকারী বা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কি হয় বা নিষেক প্রক্রিয়া, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে বলবো আমরা কি নিষেক প্রক্রিয়া। এবার নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় একটু ভালো করে লক্ষ্য করো। আমরা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, অর্থাৎ কি সেই ফিরে গেলাম কোথায় স্ত্রী স্তবকের গঠনে। নিষেক কখন ঘটবে? আগেই বলেছি পরাগযোগের মাধ্যমে পরাগ রেণু গর্ভমুণ্ডে পাতিত হয়। এইবার পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে পাতিত হলো। একটু বলে রাখি, পরাগধানীতে বা রেণু মাতৃকোষের যখন রেণু কোষগুলো থাকে তখন ডিপ্লয়েড সংখ্যক অবস্থায় থাকে বা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা অবস্থান করে। এবার ডিপ্লয়েড যখন ক্রোমোজোম সংখ্যা অবস্থান করে ঠিক সেই মুহূর্তে মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে গিয়ে পুং রেণু উৎপন্ন করে, যেটা হ্যাপ্লয়েড সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। এইবার পুং রেণু পুংকেশর থেকে বা পরাগধানী থেকে নির্গত পুং রেণু যখন গর্ভমুণ্ডে পাতিত হয়, তখন গর্ভমুণ্ডে পাতিত হওয়ার পর এটা কিন্তু ড্রাই অবস্থায় ছিল পুং রেণু। এবার গর্ভমুণ্ডে পাতিত হওয়ার পর গর্ভমুণ্ডে অবস্থিত বিভিন্ন জলীয় রস বা তরল পদার্থ ইত্যাদি শোষণ করে পুং রেণুটা কি হয় সিক্ত অবস্থায় হয়, অর্থাৎ অঙ্কুরের পূর্বাবস্থা বা অঙ্কুর অবস্থায় পরিণত হয়। এইবার একটু বলে রাখি, ভালো করে মন দিয়ে শোনো। আমার ধরো একই প্রজাতির ক্ষেত্রে এই মিলনটা ঘটে, একই প্রজাতির একই উদ্ভিদ কিংবা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে মিলন ঘটে। একটু ভালো করে লক্ষ্য করো, ধরো পরাগী ফুল, অর্থাৎ কি বিভিন্ন বাহকের মাধ্যম দিয়ে যখন পুংরেণুটা বাহিত হয় তখন কি হয়, ধরো আম গাছের মধ্যে বা আম গাছের গর্ভমুণ্ডে জাম গাছের পুংরেণু পড়ে যেতে পারে স্বাভাবিকভাবে, ন্যাচারালি। তো সেক্ষেত্রে কেন হয় না, পুংরেণুটা অঙ্কুরিত হয় না কেন কিংবা নিষেক ঘটে না কেন? একই প্রজাতির দেহে তো ঘটে, কিন্তু কিভাবে চিনবে
গর্ভমুণ্ড কিভাবে জানবে যে ওটা আমারই একটা প্রজাতির অন্য ফুলের পুংরেণু কিংবা আমারই ফুলের পুংরেণু? তো তারা কিভাবে চিনবে একটু বলে রাখি। গর্ভমুণ্ডে অবস্থিত কিছু ধরনের কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন ইত্যাদি উপাদানগুলো বর্তমান। পুংরেণুতে অবস্থিত একটা রিকগনিশন ফ্যাক্টর রয়েছে যেটা নিজের প্রজাতির গর্ভমুণ্ডকে চিনতে সহায়তা করে, তো সেই ফ্যাক্টরের দ্বারা চিনে ফেলে। তো যাই হোক, গর্ভমুণ্ড থেকে যখন তরল পদার্থ বা জলীয় পদার্থ শোষণ করে পুংরেণুটা পুষ্ট হয় এবং সিক্ত হয় এবং অঙ্কুরের হওয়ার টাইমে চলে আসে, আপনাদের এই সময় কি হয়, পুংরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, রেণুর মধ্যে নিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়ায় আগে বিভাজিত হয়। হ্যাপ্লয়েড সংখ্যক থাকার জন্য পরবর্তীকালে কি হয়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে গিয়ে পুং নিউক্লিয়াস, যেটা কি উৎপাদন করে, একটা নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা দুটো পুং কোষ গঠন করে, অর্থাৎ পুংরেণুতে অবস্থিত যে নিউক্লিয়াসটি বর্তমান সেটা বিভাজিত হয়ে গিয়ে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে গিয়ে একটা নালিকা নিউক্লিয়াস গঠন করে, অপরদিকে জনন নিউক্লিয়াস গঠন করে। জনন নিউক্লিয়াসটা পুনরায় বিভাজিত হয়ে গিয়ে পুং কোষ বা পুং জনন কোষ দুটো উৎপন্ন করে। এইবার দেখবো কি, যখন পুংরেণুটা গর্ভমুণ্ড থেকে পদার্থগুলো বা উপাদানগুলো শোষণ করে পুষ্ট হয়, তখন পুংরেণুর আবরণীতে দুটো স্তর রয়েছে, একটা রয়েছে কি এক্সাইন, ভেতরেরটা রয়েছে কি ইন্টাইন। এইবার ইন্টাইন থেকে বা ইন্টাইন পর্দাটা ভেতর দিকে সংকুচিত হয়ে গিয়ে নালী উৎপন্ন হয়। এইবার যে নালীটা উৎপন্ন করে সেটা নালিকার নিউক্লিয়াস সাহায্য করে এবং পেছনে থাকে কি জনন নিউক্লিয়াস। তাহলে দুটো নিউক্লিয়াস অবস্থান করে এক ফার্স্ট বা প্রথম পর্যায়ে। এরপর কি ধীরে ধীরে পুংরেণু বা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে নালিকা নিউক্লিয়াস বর্তমান সম্মুখ ভাগে নালিকা নিউক্লিয়াস পরাগ নালীর গঠন করে, যেটা গর্ভমুণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ের দিকে গমন করে এবং পেছনে যে নিউক্লিয়াসটা থেকে পুংজনন কোষ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস পেছনে পেছনে অবস্থান করে বা পেছনে পেছনে আসতে থাকে। তাহলে কি দুটো নিউক্লিয়াস বললাম, একটা কি নালিকা নিউক্লিয়াস, ফাংশন কি পুংনালী বা পরাগনালী গঠন করে, আরেকটা কি জনন নিউক্লিয়াস, যেটা জনন কাজের জন্য পরাগনালীর মধ্য দিয়ে ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করবে। এবার একটু বলে রাখি, গর্ভদণ্ডটা ফাঁপাও হতে পারে কিংবা নিরেটও হতে পারে। যখন ফাঁপা হয় তখন নরমালি প্রবেশ করে পরাগনালী, যখন এটা নিরেট হয় তখন কি চাপ প্রয়োগ করে পরাগনালীটা গঠন করে। এবার পরাগনালী সবসময় গঠন করে কি নালিকা নিউক্লিয়াস। ঠিক এই মুহূর্তে এই প্রসেসটা যখন চলতে থাকে, গর্ভাশয়ের মধ্যে অবস্থিত কি বর্তমান না ডিম্বক বর্তমান। এইবার এই ডিম্বকের মধ্যে কি থাকে, ডিম্বাণু থাকে। যখন স্ত্রী রেণু মাতৃকোষে নিউক্লিয়াস অবস্থান করে, সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে গিয়ে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গিয়ে চারটা নিউক্লিয়াস উৎপন্ন করে। অর্থাৎ স্ত্রী নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় দুবার বিভাজিত হয়ে গিয়ে চারটা নিউক্লিয়াস উৎপন্ন করে। রেণু মাতৃকোষে চারটা নিউক্লিয়াস যখন উৎপন্ন করে, চারটা নিউক্লিয়াসের মধ্যে তিনটে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাকি যে একটা থাকে, এই একটা নিউক্লিয়াস সক্রিয় অবস্থায় থাকে। যখন পরাগনালী গঠন করে পরাগনালী ডিম্বকের দিকে অগ্রসর হয়, তখন অ্যাক্টিভ থাকা যে নিউক্লিয়াসটি পরপর তিনবার বিভাজিত হয়ে গিয়ে মাইটোসিস প্রক্রিয়ায় পরপর তিনবার বিভাজিত হয়ে গিয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে। তাহলে এক ফার্স্ট কি বললাম, প্রথমে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে গিয়ে 4টা নিউক্লিয়াস উৎপন্ন করে, যার মধ্যে 3টা
ডিঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, বাকি যে অ্যাক্টিভ বা সক্রিয় থাকে ওটা ডিম্বাণুর মধ্যে বা স্ত্রী নিউক্লিয়াস নামে পরিচিত। এই নিউক্লিয়াসটি আবার মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা 3 বার বিভাজিত হয়ে গিয়ে 8টা নিউক্লিয়াস অবস্থান করে, অর্থাৎ একটা ডিম্বকের ভেতর 8টা নিউক্লিয়াস অবস্থান করে। এইবার নিউক্লিয়াসের অবস্থান আবার তার একটা নির্দিষ্ট রীতি রয়েছে। কিভাবে রীতি রয়েছে না, এই নিউক্লিয়াসের মধ্যে প্রথম 3টে নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে। একটু জেনে রাখো, এটা হচ্ছে কি আমার গর্ভাশয়ের মধ্যে অবস্থিত কি ডিম্বক, একটা ডিম্বক, অনেকগুলো ডিম্বক থাকতে পারে, আমি এখানে একটা ডিম্বক দিয়ে দেখিয়েছি। এবার এটা হচ্ছে কি ডিম্বক, ডিম্বকের জাস্ট নিচের দিকে অর্থাৎ পুষ্পাক্ষের দিকে বা গর্ভাশয়ের একেবারে তলের দিকে অবস্থিত অংশটিকে বলা হয় কি ডিম্বক মূল। তাহলে এই পার্টটা কি মূল, উপরের দিকটা কি বলা হয় কি, ঠিক অপোজিটটাকে বলা হয় কি রন্ধ্র। এইবার এই যে নিউক্লিয়াস 8টা নিউক্লিয়াস অবস্থান করে, 8টা নিউক্লিয়াসের প্রথম 3টে নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রে অবস্থান করে। এই 3টে নিউক্লিয়াসের মধ্যে মাঝে যে নিচের দিকে যে নিউক্লিয়াসটা রয়েছে এটাই হচ্ছে অরিজিনাল ডিম্বাণু, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সবগুলোই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এইবার ডিম্বাণুর সঙ্গে বাকি যে দুটো নিউক্লিয়াস থাকে এদেরকে বলা হয় কি সহকারী কোষ, সহকারী কোষ। তাহলে আমরা 3টে নিউক্লিয়াস গেল এখানে বা 3টে কোষ গেল, আর 3টে কোষ একেবারে মূলের দিকে অবস্থান করে। বাকি 3টি কোষ কি থাকে, মূলের দিকে অবস্থান করে। এগুলো একসঙ্গে 3টে অবস্থান করে, এই কোষগুলোকে বলা হয় কি প্রতিপাদক কোষ, প্রতিপাদক কোষ। একটু বলে নিন, এই ডিম্বাণু এবং সহকারী যে কোষ একসঙ্গে 3টে অবস্থান করে, এই 3টে কোষকে একসঙ্গে বলা হয় কি গর্ভযন্ত্র। ইম্পর্টেন্ট টার্ম গর্ভযন্ত্র বলা হয়, অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে ডিম্বাণু এবং দুটো সহকারী কোষ একসঙ্গে অবস্থান করে, যাকে বলা হয় কি গর্ভযন্ত্র। ঠিক, তাহলে 3টে 6টা গেল। বাকি যে কোষ দুটো কোষ ডিম্বকের কেন্দ্রে অবস্থান করে, যেটা পরবর্তীকালে একসঙ্গে এর আবার যুক্ত হয়ে গিয়ে একটা কোষ উৎপন্ন করে 2n সংখ্যক, যাকে বলা হয় কি নির্মিত নিউক্লিয়াস বা নির্মিত কোষ। তাহলে আমার 8টা কোষের বা 8টা নিউক্লিয়াসের অবস্থান করলাম। এইবার দেখবো নিষেকটা কিভাবে ঘটে। নিষেকটা কিভাবে ঘটে না, নিষেকের ঘটে পরাগ নালী যে অবস্থান করে, এই পরাগ নালীটা ডিম্বকের মধ্যে প্রবেশ করে। ডিম্বকের মধ্যে প্রবেশ করার পর পুংকোষটা কি হয় বা নালিকা নিউক্লিয়াসটা মারা যায় এবং পুংজনন কোষটা বিভাজিত হয়ে গিয়ে দুটো পুংজনন কোষ উৎপন্ন করে। এইবার দেখো, ডিম্বকের মধ্যে পরাগ নালীটা প্রবেশ করে, এর আবার প্রবেশের আবার রাস্তাগুলো বিভিন্ন ধরনের হয়। কি ভাবে হয়, ধরো আমার উপর দিয়েও ঢুকতে পারে কিংবা রন্ধ্র, যাকে বলা হয় রন্ধ্র। তাহলে রন্ধ্র দিয়ে যদি ঢোকে পরাগ নালী, যদি রন্ধ্র দিয়ে ঢোকে তাকে বলা হয় কি পোরোগ্যামি। পোরোগ্যামি। রন্ধ্র দিয়ে যদি না ঢুকে, যদি কোনো উদ্ভিদের ক্ষেত্রে আবার ডিম্বক মূল বা ডিম্বক নাভি দিয়ে ঢোকে, এরকম অবস্থাটাকে বলা হয় কি চেলাজোগ্যামি। চেলাজোগ্যামি। আবার ডিম্বক রন্ধ্র দিয়েও ঢুকলো না কিংবা মূল দিয়েও প্রবেশ করলো না পরাগ নালী, কোনটা দিয়ে করবে, হয় ডিম্বক ত্বক ভেদ করে ঢুকবে, অর্থাৎ মাঝ বরাবর অবস্থান করে ত্বক ভিতর দিয়ে পরাগ নালীটা এন্টার করবে, এরকম অবস্থাকে বলা হয় কি, অর্থাৎ ত্বক দিয়ে প্রবেশ করে এরকমকে বলা হয় কি মেসোগ্যামি। সাধারণত পোরোগ্যামি সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতিটাই সম্পন্ন হয়। চেলাজোগ্যামি সাধারণত কি হয় না, চেলাজোগ্যামিটা ক্রাসুয়ালিনা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পরাগনালীটা এইভাবে প্রবেশ করে ডিম্বকের মধ্যে, আবার ত্বক ভেদ করে সাধারণত কিউকারবিটেসি মানে লাউ কুমড়ো ইত্যাদির ক্ষেত্রে যখন নিষেক ঘটে তখন পরাগনালীটা ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে।
এইবার একটু দেখবো যে পরাগনালী, যাই হোক আমি যে কোনো একটা উদ্ভিদের ধরে ঢুকালাম, পরাগনালীটা এন্টার করলো, ধরো আমার রন্ধ্র দিয়ে যদি এন্টার করে তাহলে দুটো পুংকোষ আমার ডিম্বকের মধ্যে প্রবেশ করলো। এবার ডিম্বকের মধ্যে যে প্রবেশ করে দুটো পুংকোষ রয়েছে মানে দুজনকেই অ্যাটাক করবে বা নিষেধ ঘটাবে। দুটো পুংকোষের একটা নিশ্চয়ই কমন ব্যাপার, ডিম্বাণু। ওর সঙ্গে নিষিদ্ধ করে কি উৎপন্ন করে, বা ও কাকে নিষেধ করবে, ডিম্বাণুকে। একটা পুংকোষ নিষিদ্ধ করলো, নিষিদ্ধ করে উৎপন্ন হয় কি, সাধারণভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হয় কি, জাইগোট। তাহলে একটা ডিম্বাণু একটা শুক্রাণুকে নিষিদ্ধ করে জাইগোট উৎপন্ন হয়, যেটা 2n সংখ্যক। তাহলে n + n = 2n। তাহলে দুটো শুক্রাণু, আরেকটা যে শুক্রাণু রয়েছে বা পুং নিউক্লিয়াস রয়েছে সেটাকে করবে, সেটা কি করবে, মাঝে অবস্থিত যে নির্ণীত নিউক্লিয়াস 2n সংখ্যক যেটা বসেছিল, নির্ণীত নিউক্লিয়াস ওটা শুক্রাণুর সঙ্গে বা আরেকটা পুংকোষের সঙ্গে মিলিত হয়ে কি উৎপন্ন করবে, 3n সংখ্যক শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে। তাহলে দেখো তোমরা একটু বড় দিকে ভালো করে ফলো করো যে দুটো আমার পুংকোষ বা দুটো শুক্রাণু, একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করে, অপর একটা শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করে। তাহলে যেটা ডিম্বাণুকে নিষিদ্ধ করে সেটা 2n সংখ্যক জাইগোট উৎপন্ন হয়, যেটা নির্ণীত নিউক্লিয়াস বা যে শুক্রাণুটা নির্ণীত নিউক্লিয়াস 2n সংখ্যক নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করে 3n সংখ্যক শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে। এবার ডিম্বাণুটা নিষিদ্ধ হওয়ার পর সহকারী কোষটা কি করে, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, এবং প্রতিবাদক কোষ সমষ্টি যে তিনটে ছিল মূলের দিকে সেটাও নষ্ট হয়ে যায়। বাকি থাকলো কি, শুধুমাত্র ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু অর্থাৎ জাইগোট প্লাস শস্য নিউক্লিয়াস। এইবার দুটো শুক্রাণু একটা ডিম্বাণু এবং একটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করে বলে এই পদ্ধতিকে বলা হয় কি, দ্বি-নিষেধ প্রক্রিয়া। যে পদ্ধতিটা নওয়াসিন লিলিয়াম গোত্রভুক্ত বা লিলিয়াম উদ্ভিদে প্রথম তিনি লক্ষ্য করেছিলেন বলে নাম দিয়েছিলেন কি, দ্বি-নিষেধ প্রক্রিয়া। অর্থাৎ দুটো শুক্রাণু ডিম্বাণুর মধ্যে দুটো অংশের সঙ্গে মিলন ঘটেছিল বা মিলন ঘটেছিল, সেই লক্ষ্যটা বা সেই অবস্থাটা ফলো করে তিনি নাম দিয়েছিলেন কি, দ্বি-নিষেধ। বা এই দুটো শুক্রাণু দুটো অবস্থাকে নিষিদ্ধ করার জন্য এই পদ্ধতিটাকে বলা হয় কি, ত্রৈধ মিলন বা ট্রিপল ফিউশন। এটা গেল কি আমার দ্বি-নিষেধ প্রক্রিয়া। এইবার কি হয়, নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হলে পর নির্ণীত নিউক্লিয়াসটা মিলিত হয়ে গিয়ে শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে, যেটা পরে শস্য উৎপন্ন হয়, আর যেটা ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত জাইগোট উৎপন্ন করে পরে সেটা ভ্রূণ উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল দ্বি-নিষেধ প্রক্রিয়াটা কি, দ্বি-নিষেধ কেন বলা হয়, ট্রিপল ফিউশন কেন বলা হয়, দ্বি-নিষেধের পদ্ধতি কি। তাহলে এটা গেল আমাকে দ্বি-নিষেধ। এইবার দ্বি-নিষেধের গুরুত্ব কি না, সাধারণভাবে একটু মাথায় খেলাই বুঝতে পারবে দ্বি-নিষেধের প্রক্রিয়াটা কি না, একটা গুরুত্ব কি না, একটা দ্বি-নিষেধ প্রক্রিয়ার ফলে কি হয়, জাইগোট উৎপন্ন করে আর শস্য উৎপন্ন করে। জাইগোট উৎপন্ন করলে আমার ভ্রূণ উৎপন্ন হয়, শস্য উৎপন্ন করলে উৎপন্ন হবে শস্য, অর্থাৎ ভ্রূণের খাদ্য হিসাবে বা ভ্রূণের খাদ্যের যোগান দেয়। 8টা নিউক্লিয়াস অবস্থান করে, যেটা 8টা নিউক্লিয়াস 8টা পজিশনে অবস্থান করে এবং কি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি পাওয়া যায়। দ্বি-নিষেধের ফলে কি হয় না, দ্বি-নিষেধের ফলে একদিকে যেরকম শস্য উৎপাদন হয়, অর্থাৎ শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়, এই শস্য নিউক্লিয়াসটাই পরে শস্য উৎপাদন হয়, যেটা ডিম্বাণু বা জাইগোটের খাদ্য হিসেবে বা খাদ্যের সঞ্চয় ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়। এইবার দ্বি-নিষেধের ফলে কিন্তু না, ডিম্বকটা শেষ পর্যন্ত বীজে পরিণত হয় আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। দ্বি-নিষেধের ফলে আমার এখানে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন পরাগরেণু যদি পড়ে বা পতিত হয় গর্ভমুণ্ডের উপরে, তাহলে কি হয়, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উৎপন্ন হয়, যেটা পরিবেশে খাপ খাওয়াতে পারে, ইভলিউশন ঘটাতে পারে, অ্যাডাপ্টেশন ঘটাতে পারে। দ্বি-নিষেধ ঘটলে অপত্য বিস্তার, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অপত্য বিস্তারের প্রধান মাধ্যম নিষেধ প্রক্রিয়া। কিন্তু অসুবিধা কোথায় লক্ষ্য করা যায়, যদি না গর্ভমুণ্ডে ঠিকঠাক ভাবে পরাগরেণুটা পাতিত না হয় বা পরাগ মিলনটা যদি ঠিকঠাক ভাবে না গঠিত হয়, তার মানে দ্বি-নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হয় না। আবার কি
দ্বিনিষেক প্রক্রিয়া না সম্পন্ন হলে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে, ডিম্বক বীজেও পরিণত হয় না, ডিম্বাশয় ফলেও পরিণত হয় না। তাহলে এটা গেল কি আমার দ্বিনিষেকের অসুবিধা। তো আশা করি স্টুডেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই দ্বিনিষেক প্রক্রিয়াটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, টোটাল টপিকের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট। টোটাল টপিকের এটাই হচ্ছে মেন টপিক, যে কিভাবে ফার্টিলাইজেশন ঘটে একটা উদ্ভিদের দেহে বা গুপ্তবীজী উদ্ভিদের দেহে, কিভাবে ফার্টিলাইজেশন ঘটে কিংবা ডবল ফার্টিলাইজেশন কেন ঘটে, ফার্টিলাইজেশন ঘটার কারণ কি, বা ফার্টিলাইজেশন ঘটার সুবিধা অসুবিধা গুরুত্ব ইত্যাদি আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং অসংখ্যভাবে তোমরা একবার না হোক বারবার ভিডিওটা দেখে পুরোটাই রপ্ত করার চেষ্টা করো, এবং রপ্ত করার ফলে কি টোটালটাই বোধগম্য হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো, অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দিও। থ্যাংক ইউ।